পিকচারটা দেখো সাখাওয়াত হোসেন, এই পিকচারটা দেখো, পিকচারে কি কি দেখো, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এখন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এইভাবে দিবে অসপিতে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি এখানে বলবা যে অনেকগুলো ফাইন্ডিং আছে, এই ফাইন্ডিং অনুযায়ী আমি তুমি বলা যে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন লিখলা, তারপরে হোয়াট আর দ্য ফাইন্ডিংস প্রেজেন্ট ইন দিস পিকচার, তখন তুমি বলা যে স্কিন চেঞ্জ আছে, তারপরে ইডিয়ামা আছে, পায়ে দেখো ইডিয়ামা আছে, এনজিটিউব লাগানো আছে, হ্যাঁ, তো পিকচার এই ফাইন্ডিং পেলাম। তারপরে আমার 3 নম্বর প্রশ্ন, নেম ফিউ ইনফেকশনস অ্যাসোসিয়েটেড উইথ দিস কন্ডিশন, হ্যাঁ, কি কি ইনফেকশন এখানে এসে থাকতে পারে, তোমরা কি কি ইনফেকশন পাইছো বলো দেখি তো, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন ওয়াটা দেখছো, আব্দুল বারি বলো কি কি ইনফেকশন তোমরা পাইছো। সাধারণত অনেকগুলো ইনফেকশন নিয়ে চলে আসে, নিউমোনিয়া, এরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, স্কিনের সব কিছু ইনফেকশন, সেপ্টিসিমিয়া, অনেক ধরনের ইনফেকশন নিয়ে আসে। এখানে নেম ফিউ ইনফেকশন এখানে 4-5টা বলবা, এখানে মার্কগুলো তো এখানে 5 মার্কের, এখানে আলাদা আলাদা ডিস্ট্রিবিউট করা আছে। তারপরে হইলো তোমার রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ ডিহাইড্রেশন অফ দিস পেশেন্ট, এই পেশেন্ট সাধারণত ডিহাইড্রেশন নিয়ে আসলে কিভাবে তুমি ট্রিটমেন্ট দিবা, আমরা কি ট্রিটমেন্ট দেই ডিহাইড্রেশন নিয়ে আসলে, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনে ওআরএস দেয় না কি দেয় না স্যালাইন দেয়, সাখাওয়াত বলো কি দেয় বলো দেখি, হ্যাঁ কি দেয়, আমরা দেই রিজোমাল, রিজোমাল মানে কি, ওরাল রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন, রিজোমাল কত করে দিব, 5 ml পার কেজি, 2 ঘন্টা পর, হাফ এন আওয়ার পর পর আমরা 2 ঘন্টা দিব, হ্যাঁ, 2 ঘন্টা পরে আমরা এটাকে শিফট করব তোমার 5 to 10 ml পার কেজি এভরি 1 আওয়ার ইন্টারভ্যালে দিব, এবং এর সাথে আমরা ফিডিং স্টার্ট দিব, F75 বা যে ফিডিংটা চলে F100 ফিডিংটা দিব 1 ঘন্টা পর পর, আর পরে তোমার রিজোমালটা দিব 5 to 10 ml পার কেজি 1 ঘন্টা পর, অল্টারনেট এইভাবে আমরা দিয়ে যাব। এইটা হলো তোমার এখানে, এইটা হলো তোমার অসপি রিলেটেড প্রশ্ন। এই সেম পিকচারটা যদি ভাইভা বোর্ডে দেওয়া হয়, তখন আবার নানান রিজোমালের কম্পোজিশন জিজ্ঞেস করতে পারে, তারপরে তুমি ট্রিটমেন্ট দিলা, তুমি ট্রিটমেন্ট হইলো কি বুঝবা কিভাবে, তারপরে ডিহাইড্রেশন আসে কিভাবে, নানান ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু অসপি এখানেই থাকবে, অসপি তো টিচারের সাথে ফেস না, যে প্রশ্ন আছে এটাই দিলে উত্তর দিলে হয়ে যাবে। তারপরে আরেকটা দেখ, এটাও সেম, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, একই ডিজিজ, কিন্তু এটা একটু অন্য ধরনের। এখানেও তুমি বলবা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, অর্ডার ফাইন্ডিং প্রেজেন্ট, এই পিকচারে তুমি কি কি তুমি পাইতেছো, স্কিন চেঞ্জ পাইছো, ইডিয়ামা আছে, হেয়ার চেঞ্জ আছে, হ্যাঁ, এই তুমি আছে, তারপরে ক্যানুলা ইনসিটু, এই পিকচার তুমি এইগুলা পাইলা, হ্যাঁ। তারপরে এখানে একটু চেঞ্জ করে প্রশ্ন করে, নেম 3 কমপ্লিকেশন প্রেজেন্ট উইথ দিস পেশেন্ট, 3টা তুমি কমপ্লিকেশন এই পেশেন্টের থাকতে পারে, এমন 3টা কমপ্লিকেশন তুমি তোমাকে বলতে বলে, কমপ্লিকেশন তো অনেকগুলা, কিন্তু ইজিলি বলতে পারবে। 3টা কমপ্লিকেশন তুমি আফরিন জান্নাত তুমি বলো দেখি তো ইজিলি, 3টা কি কমপ্লিকেশন নিয়ে থাকতে পারে বলো দেখি, আসেনি আফরিন? স্যার ডিহাইড্রেশন, তারপর এখানে দেওয়া আছে হাইপোগ্লাইসেমিয়া, তারপর হাইপোথার্মিয়া, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে স্যার, অনেকগুলা, তুমি অনেকগুলা এর মধ্যে যে কোনো 3টা বলতে বলছো, হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, তুমি ভালোই বলেছো আফরিন জান্নাত। রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া, এই রোগীতে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসলে কি, হাইপোগ্লাইসেমিয়া তুমি বুঝবা কিভাবে, হাইপোগ্লাইসেমিয়া বুঝতে হলে আমরা কি করি, সাখাওয়াত বলো দেখি, সাখাওয়াত বলো হাইপোগ্লাইসেমিয়া বুঝতে হলে আমরা রোগী কি করব, একটা ইনভেস্টিগেশন করে আমরা বুঝবো, তো কি করি বলো দেখি তো সাখাওয়াত? স্যার র্যান্ডম ব্লাড সুগার করতে পারি স্যার, ব্লাড সুগার আমরা করব, কত হলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনে লেস দেন 3 মিলিমোল পার লিটার, জানতে হবে। এটা প্রশ্ন এইখানে হয়তো তোমাকে প্রশ্ন করবে না, ওটা ভাইভা বোর্ডে হয়তো প্রশ্ন রিটেনেও আসতে পারে, তো বুঝে নিলা যে 3 মিলিমোলের নিচে
যদি থাকে তাহলে আমরা ধরে এটা হাইপোগ্লাইসিমিয়া থাকে। হ্যাঁ, তো হাইপোগ্লাইসিমিয়া হলে আমরা কি ট্রিটমেন্ট দিব? হাইপোগ্লাইসিমিয়া হলে আমরা 10% DA ডেক্সট্রোজ ইন একুয়া 50 ml, যদি 50 মুখে যদি খাই 50 ml একসাথে মুখে যদি খাইতে পারে 50 ml টা আস্তে আস্তে আমরা খাওয়াবো, অথবা যদি মুখে খাইতে না পারা এনজিটি যদি লাগানো থাকে এনজিটি দিয়ে 50 ml আমরা খাওয়াবো, এবং along with তার যে F75 ফিডিংটা কন্টিনিউ করতে হবে, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করলে ব্রেস্ট ফিডিং করতে হবে। হাইপোগ্লাইসিমিয়া হয় কি কারণে? একটা হলো পেশেন্টটা মানে নাথিং পাওয়ার অনেকদিন থাকে, অথবা ইনফেকশন যদি থাকে, অথবা হাইপোথার্মিয়া যদি থাকে, তাহলে হাইপোগ্লাইসিমিয়া তুমি গ্লুকোজ দেওয়ার সাথে সাথে তুমি 50 ml দিলা, এটার সাথে ফিডিং কন্টিনিউ করতে হবে। তারপরে হাইপোগ্লাইসিমিয়া প্রিভেন্ট করার জন্য হাইপোথার্মিয়াও তোমার চিকিৎসার সাথে সাথে অ্যাড্রেস করতে হবে। তুমি হাইপোগ্লাইসিমিয়া ট্রিটমেন্ট দিলা, রোগীটা তুমি এক্সপোজ করে রাখলা, হাইপোথার্মিক কন্ডিশনে রাখলা, তুমি হাইপোগ্লাইসিমিয়া দিলে স্টেট কারেকশন হবে, আবার রিকারেন্ট হবে। এই জন্য হাইপোথার্মিকটা প্রিভেন্ট করতে হবে, ইনফেকশনও ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট তোমাকে চালায় যেতে হবে, এইভাবে তোমাকে লিখতে হবে। আরেকটা দেখো, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন একটা রোগী, এই দেখো এই রোগীটা কি বলবা, কি আছে? আব্দুল বারি বলো দেখি, এই রোগীটা তোমাকে যদি দেওয়া হয়, মনে করো হসপিটাল না তো ভাইবা বোর্ডে আছে, কি তুমি পাইলা? ছাত্র বল, চিত্র দেখে বলো দেখি বাচ্চাটা কি আছে বলো দেখি। তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিস তো সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, কি আছে ফাইন্ডিংস? আব্দুল বারি আসনি? হ্যালো আব্দুল বারি? না, তাহলে শাকাওয়াত হোসেন তুমি বলো, এই বাচ্চাটা কি ফাইন্ডিং আছে? নাই নাকি? দেখো তুমি বাচ্চাদের দেখো, জেনারেলাইজ ইমাজিনেশন আছে স্যার, এই যে আছে, আর গুড বলো আর কি আছে? এমনি দেখি কি আছে দেখো, এখানে খুব সুন্দর সুন্দর কতগুলো ফাইন্ডিং আছে। বাচ্চাদের জেনারেলাইজ কি আছে? ওয়াস্টিং আছে, শুকাই গেছে না? তারপরে হলো মাসেল ওয়েস্টিং আছে স্যার, ওয়াস্টিং আছে, তারপরে বেগি পেইন অ্যাপিয়ারেন্স আছে। তুমি দেখো তো এইখানে দেখো বেগি পেইন অ্যাপিয়ারেন্স, এই যে এখানে বাটাকের এখানে চামড়াটা ঝুলে গেছে, এই কথাটা না বললে কিন্তু হবে না। বেগি পেইন অ্যাপিয়ারেন্স আছে, মাথা দিকে তাকায় দেখো, হেয়ারটাই দেখো লস হয়ে গেছে। হ্যাঁ, এই ফাইন্ডিং গুলো এখানে যা দেখা যায়, তুমি একটু শিখে ভ্যালুটা বিভিন্ন ভাবে তোমার প্রশ্ন আসতে পারে। এই জন্য তিনটা, এই যে কমন কেস আর দেশের জন্য একটা বার্ডেন, এই জন্য এটাকে আমি আনলাম। এক এক সময় এক এক ধরনের পিকচার দিতে পারে, তোমার কথা বলার ধরনটা চেঞ্জ হয়ে যায়। যেখানে যে পিকচারে যেরকম ফাইন্ডিং আছে সেই রকম বলতে, পিকচারে ফাইন্ডিং নাই, বইয়ের মুখস্থ করে বলতে থাকলে বুঝে ফেলবে যে ইউ আর vomiting what you have memorized. তো এটা ইজ নট ইফেক্টিভ লার্নিং। এই জন্য প্র্যাকটিক্যাল তুমি যা দেখছ তাই বলবা, এইটা বলো। তারপরে রাইট ডাউন দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, তখন তুমি বলতে হবে। কি বলবো বলো দেখি তো? শাখাওয়াত যেহেতু রেসপন্স করে, যে রেসপন্স করে তাকে তো বারবার বলতে হবে। ইউ আর গুড রেসপন্ডার, বলো দেখি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা কিভাবে আমরা ডায়াগনোসিস করি বলো, জানো না বলো, অসুবিধা নেই, নাথিং টু বি স্যার মিড আপ, হ্যাঁ মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখি স্যার। হ্যাঁ, তো কথা হইলে আমরা বলবো এখানে বয়স ভাগ করতে হবে। আমি বলিস তোমার এইবার কারেক্ট, এখানে তোমাকে বয়স ভাগ করতে হবে। একটা হলো বয়স 6 মাসের নিচে, একটা 6 মাস থেকে 59 মান্থ পর্যন্ত বয়সের বাচ্চাদেরকে আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখি। হ্যাঁ, তো তুমি বলার সময় দেখার সময় এরকম লিখতে হবে, 6 মান্থ আপ টু 59 মান্থসে আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্স ইজ লেস দেন 115 মিলিমিটারের নিচে হয়, অথবা ওয়েট ফর হাইট অথবা ওয়েট ফর লেন্থ যে স্কোর যদি লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি পাইপেটের ইদেমা থাকে, তাহলে আমরা বলবো যে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। আর 6 মাসের নিচে হইলে কি হইব, যে ভিজুয়াল ওয়াস্টিং থাকে, মিড আপার আর্ম সার্কামফারেন্স তুমি বলতে পারবে না, কেন 6 মাসের নিচে মিড আপার সার্কামফারেন্স কোনো ইম্পর্টেন্স নাই। তো তোমার ভিজুয়াল ওয়াস্টিং থাকতে হবে, তারপরে ওয়েট ফর ল্যান্ড
যদি জেড স্কোর অথবা পার্সেন্টেজ জেড স্কোর যদি -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর চেয়ে বেশি হয় অথবা পার্সেন্টেজ 70% এর নিচে হয় তাহলে এবং বাইভালেন্ট ইডেমা থাকলে আমরা বলবো যে 6 মাসের নিচে হলে আমরা বলবো যে সিভিয়ার অ্যাকুট। তার এই জন্য তোমাকে এখানে যে রাইট ডাউন দি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সেম ভেরি সিম্পল কোয়েশ্চন, তোমাকে দুইটা এইজ কে তুমি অ্যাড্রেস করে তোমাকে লিখতে হবে, বলতে হবে, পরীক্ষায় বলতে হবে, লেখার সময় এরকম বলতে হবে। The same question may be asked in the viva voce as well as it may be the written question. Hospital যেটা ফেস করে রিটেনেও তো আসতে পারে। Write down the treatment of micronutrient deficiency. তোমার এখানে এখান থেকে একরকম প্রশ্ন আসছে, মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি তুমি কি ট্রিটমেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি কি থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে কি বোঝায়, আমরা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি, আফরিন জানার বলো। স্যার আয়রন থাকতে পারে, আয়োডিন Iron? থাকতে পারে। আর ঠিক আছে, আয়রন একটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট ইম্পর্টেন্ট ভিটামিন এ, তারপরে হলো ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে ফলিক অ্যাসিড, তারপরে হইলো তোমার জিঙ্ক, তারপরে কপার, তারপরে আয়রন। হ্যাঁ, এইগুলো হইলো মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা কিভাবে দিবা, ভিটামিন এটা কিভাবে দিবা, এটা তোমার ভিটামিন এ 6 মাসের নিচে হইলে 50 লাখ ইউনিট, তারপরে 1 বছর থেকে 2 বছর হইলো 1 লাখ, 2 বছরের উপরে 6 মাস থেকে 1 বছর হইলে 1 লাখ, আর 1 বছরের উপরে হইলে 2 লাখ আমরা ভিটামিন এ স্টেবল। আয়ের যদি তোমার কোনো ফাইন্ডিংস থাকে তাহলে দুইটা ডোজ দিব, প্রথম দিন আর দ্বিতীয় দিন। আর হইলো তোমার ভিটামিন বি কমপ্লেক্স এটা দিব 1 টিএসএ বিলিভিএস, তারপরে জিঙ্ক দিব, তারপরে হইলো কপার দিব, তারপরে আমরা দিব আয়রনটা দিব 14 দিন পরে আফটার কন্ট্রোলিং দ্য অ্যাকুট স্টেজ অফ দ্য স্টেবিলাইজেশন ফেজ একটা আছে না, 14 দিন পরে অ্যাকুট স্টেজে আমরা দেই না, অ্যাকুট স্টেজে আয়রন দিলে কি হবে, আয়রন এটা হলো ইনফেকশন ফ্লায়ার আপ হয়ে যাবে। হ্যাঁ, যার কারণে এটা আমরা আয়রনটা দিব 14 দিন পরে, আয়রনটা সাথে দেওয়া যাবে না, তোমাকে এখানে স্পেশালি মেনশন করতে হবে আয়রন উইল বি given after 2 weeks of the অথবা স্টেবিলাইজেশন অফ দ্য অ্যাকুট কন্ডিশন। এরপরে দেখো একটা আছে, তাহলে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন অথবা পিএম থেকে অনেক প্রশ্ন, এখানে সিভিয়ার অ্যাকুট নিয়ে মেম নিয়েও প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ মেম পড়ে নিও, এখানে এতগুলো বলতে গেলে এই ক্লাসটা করা যাবে। মেম হলে কি রকম হবে বলো দেখি তো, একজন বলতে এটা হলো সেম, মেমের নাম শুনছো, মেমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি হবে আফরিন, মেমের মিড আপার আর্ম সার্কামফারেন্স কত হবে? স্যার আমাদের পেডি ওয়ার্ড হয় না, আমরা জানি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে তো আচ্ছা সরি। আচ্ছা আজকে তুমি সিভিয়ার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা একটা পড়ে ফেলো, তাহলে তোমাদের কাজে আসবে। হ্যাঁ, আচ্ছা এখানে যেটা আছে সেটাই বলি, বেশি অতিরিক্ত বললে তোমাদের সমস্যা। এইখানে দেখো এই একটা পিকচার আসছে, এই রিজনটা কি, এই রিজনটা আমি যে কারসার দিয়ে দেখাচ্ছি, এই রিজনটা প্যারোটিড গ্ল্যান্ড থাকে, প্যারোটিড গ্ল্যান্ডটা সোয়েলিং হইছে, অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডটা ইনফেকশন হইছে, প্যারোটিড গ্ল্যান্ড এবং ইনফেকশনটা নিচের দিকে একটু এক্সটেনশন, সব কিছু ইনফ্লামেশন হয়ে নিচের দিকে এক্সটেনশন হইছে, মূলত এটা প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে ইয়া লোবলে এবং পিছনে এখানে থাকে, এখানে ইনফ্লামেশন, এটা ইয়া না সার্ভাইকাল গ্ল্যান্ড না, কিন্তু এই প্যারোটিড গ্ল্যান্ডটা ইনফেকশন হয়ে সোয়েলিং হইছে। এটা কোন ডিজিজে প্যারোটিড গ্ল্যান্ডটা ইনফেকশন হয়, আমরা যে মাম না, হোয়াট ইজ দ্য পিক্টোরিয়াল ডায়াগনোসিস, এটা হলো মাম ফল। What finally present in the picture is the swelling in the parotid gland, obliterating the তোমার ওই যে posterior auricular space-টাকে obliterate করছে and extending to the front of the neck, এই টাইপের swelling আছে, এই জায়গাটা আছে। What is the etiological cause of the disease? এটা কি কারণে হয় মাম ডিজিজ, মাম তো এটা আরএনএ ভাইরাস না, মাম ভাইরাসের কারণে এটা। মেনশন কমপ্লিকেশন অফ দি ডিজিজ, কি কমপ্লিকেশন কি হইতে পারে, মাম ইনফেকশন করে প্রথমে মামটা ইয়ে করে ব্লাডে যায়, তা বিভিন্ন অর্গানে যায়,
একটা প্যারোটিড প্রথমে তার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গ্ল্যান্ড সেটা হলো সেলিভারি গ্ল্যান্ড, তারপরে প্যানক্রিয়াসে যায়, তারপরে থাইরয়েড গ্ল্যান্ডেও যায়, তারপরে তারপরে যে কিডনিতেও যায় যে গ্ল্যান্ড, আর ব্রেনে যেতে পারে, ব্রেনে গেলে মেনিনজাইটিস নিয়ে আসতে পারে, অনেক কমপ্লিকেশন কিন্তু অনেকগুলা। যদি প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেকশন হয় তাহলে প্যারোটাইটিস হইতেই পারে। তারপরে যদি ওভারি অথবা টেস্টিসে হইলে কি অফরাইটিস হয়, তারপর অর্কাইটিস হইতে পারে। হ্যাঁ, এগুলো কমপ্লিকেশন নিয়ে আসে। কিন্তু এই জন্য মাম্পি রোগী আসলে আমরা তাদেরকে যদি যদি পেইন আছে তাদেরকে বলা হয় যে তোমার বাচ্চা যদি কোনো সময় যদি পেটে ব্যথা বলে, আবার পেইন বলে আমাদের পেনক্রিয়াটাইটিস ডেভেলপ হইল, অথবা বাচ্চা হইলে তোমার টেস্টিকুলার পেইন, বাচ্চা মেয়ে যদি হয় লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এগুলির সাথে যদি কোনো সময় যদি আসে তখন ওইভাবে আমরা অ্যাড্রেস করে ট্রিটমেন্ট এইভাবে করি। এই জন্য কমপ্লিকেশন আমাদের জানতে হবে। মাকে নেফ্রোটিক সিন্ড্রোমের ফিচার নিয়েও তো আসতে কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। এই জন্য মেনশনের কমপ্লিকেশন অফ ডিজিজ, তাহলে আপনি ডিজিজ এটা দেখতে হবে যে কোন কোন গ্ল্যান্ডকে বা কোন কোন অর্গানকে সে এই ভাইরাসটা অ্যাফিনিটি বেশি, এটা জানলে তুমি কমপ্লিকেশনগুলো মেনশন করতে পারবে। হাউ ক্যান উই প্রিভেন্ট ডিজিজ, কিভাবে আমরা প্রিভেন্ট করি, এই ডিজিজটা প্রিভেন্ট করা যায় কিভাবে? সাখাওয়াত বলো। সাখাওয়াত আর আব্দুল বারী আর আফরিন জানা দুইজনকে দেখি খালি, বাকি তো আর পার্টিসিপেন্ট কয়জন কে দেখো কত করে দেখো বলো। হাউ ক্যান উই প্রিভেন্ট ডিজিজ, এই ডিজিজ কিভাবে প্রিভেন্ট করা যায়? মামটা MMR ভ্যাকসিন। এমআর, গুড, ভেরি গুড। এমআর ভ্যাকসিনটা কখন কখন দেওয়া হয় বলো দেখি তো, মানে আছে? এটা কিন্তু তোমার এখানে এমআর ভ্যাকসিন বললেই তোমার এমআর ভ্যাকসিন বললে তারপরে একটু এমআর ভ্যাকসিন বললেই যথেষ্ট। হ্যাঁ বলো। 9 months or after completion of 9 months and after completion of 15 months. গুড, এই দুইটা, হ্যাঁ ওটা ঠিক বললে। গুড, এই আর পরে হইল হ্যাঁ হ্যাঁ, এই একটা দেখো, এইটা দেখো, বাচ্চাটা হা করতেছে, এই টনসিলটা দেখো ইনফ্লেম হয়ে গেছে, সাদা একটা পর্দা পড়ে গেছে, এটা কি হবে বলো দেখি বাচ্চাদের? ফসেল ডিপথেরিয়া, এটা একটা ডিপথেরিয়া। হ্যাঁ, তাহলে ফসেল ডিপথেরিয়া, আর অন্যান্য ডিডিও আছে, যাই হোক ডিপথেরিয়া হলে সবচেয়ে ভালো। ফলিকুলার টনসিলাইটিসও তুমি বলে যেতে পারো, তবে এটা একটা ডিপথেরিয়ার একটা ইয়ে। This is diphtheria, fossil diphtheria. What is the causative agent of this disease? The causative agent বলো দেখি diphtheria। Corynebacterium diphtheria. এটা তুমি 0.5 মার্ক পাইলে 5 মার্ক কিন্তু ভাগ করাই না। What complication may arise in this patient? এই diphtheria কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে বা হইতে পারে? প্রথমত এটা তো রেসপিরেটরি ট্র্যাকের এই জায়গা আপার রেসপিরেটরি ট্র্যাকে এটা ইনফেকশন করে, তো যার কারণে এটা অবস্ট্রাকশন করে। অবস্ট্রাকশন করলে কি আপার রেসপিরেটরি অবস্ট্রাকটিভ এগুলা স্ট্রাইডো নিয়ে আসতে পারে, সায়ানোসিস নিয়ে আসতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। হ্যাঁ, এটা হলো রেসপিরেটরি ট্র্যাকে। আর এর আরেকটা সমস্যা হলো কার্ডিয়াক টক্সিসিটি করে, কার্ডিয়াক টক্সিসিটির কারণে এটা ডেভেলপ করতে পারে, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। আরেকটা নিউরোলজিক্যাল লোয়ার মোটর নিউরন লিশন টাইপের নিয়ে আসতে পারে, অথবা থার্ড পালসি নিয়েও আসতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন থেকে নিচে গিয়ে নিউমোনিয়া হতে করতে পারে। এখানে হাউ ক্যান উই প্রিভেন্ট কিভাবে প্রিভেন্ট করব এটা বলো দেখি তো। হাউ ক্যান উই প্রিভেন্ট দিস, এই ডিপথেরিয়াটা প্রিভেন্ট করবা কিভাবে? ওইটা আমাদের ইপিআই এর ইয়েতে আছে। পেন্টাভ্যালেন্ট নাম শুনছো? এখানে পেন্টাভ্যালেন্টের মধ্যেই আছে ডিপিটি আর কি পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, তারপর হিমোগ্লোবিন ইনফ্লুয়েঞ্জি আর হেপাটাইটিস বি, পাঁচটা নিয়ে পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট দিলে আমরা এটা প্রিভেন্ট করতে, তোমার লিখতে হবে এইগুলো। হ্যাঁ, এই পেন্টাভ্যালেন্ট দিয়ে আমরা এটা এই ডিজিজটা প্রিভেন্ট করতে পারি। মেনশন দ্য ট্রিটমেন্ট প্ল্যান অফ ডিজিজ পেশেন্ট, এটা অবশ্য অনেকটা বেশি হয়ে যায়, তারপরে তোমাদের এটা জানা দরকার। ট্রিটমেন্ট প্ল্যান হলো একটা বাচ্চাটা শ্বাসকষ্ট নিয়ে আসবে, তো
খাইতে পারবে না তো তোমাকে সাপোর্টিভ একটা ট্রিটমেন্ট দিবে পেশেন্ট কাউন্সিলিং করবে পেশেন্টকে এটা ভেরি ইনফেকশাস ডিজিজ পেশেন্টকে তুমি বাড়িতে রাখতে পারবে না এটা আইডি হসপিটাল ইনফেকশাস ডিজিজ হসপিটালে পেশেন্টকে ভর্তি করে রাখতে হবে আইসোলেশনে রাখা হবে এই কথা তোমাকে ট্রিটমেন্টে উল্লেখ না করলে কিন্তু তোমার মার্ক পাওয়া না কারণ এটা আইসোলেশন আদারওয়াইজ তো ভেরি ইনফেকশাস ডিজিজ ছড়াইয়া পড়ে হ্যাঁ কন্ট্যাক্টের মাধ্যমে যার কারণে পেশেন্টটাকে তোমার সাপোর্টিভ থেরাপি স্পেসিফিক থেরাপি দুইভাবে উল্লেখ করতে হবে পেশেন্টকে যদি শ্বাসকষ্ট থাকে অক্সিজেন দিবা প্রয়োজনে ট্রাকিওস্টোমিও লাগতে পারে বেশি যদি স্টাইল শ্বাসকষ্ট এটা দিবা তার নিউট্রিশন মেইনটেইন করলা টেম্পারেচার থাকলে আর শ্বাসকষ্ট থাকলে অক্সিজেন দিবা বা ট্রাকিওস্টোমি করলা আর স্পেসিফিক ট্রিটমেন্টটা হলো তোমার অ্যান্টি এডিএস এই দুইটা টক্সিন যেটা আমরা ইনজেকশন দেই আর অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা পেনিসিলিন ইনজেকশন অথবা আমরা অন্যান্য সেক্টরে একজন এখন যেটা বাজার করে তাহলে ডি ট্রিটমেন্ট হলো তোমার পেনিসিলিন জি ইনজেকশন আইভি এই হলো তোমার ট্রিটমেন্ট এটা হলো তোমার সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক ট্রিটমেন্ট হ্যাঁ এটা একটা ইনফেকশন ডিজিজ এটা আইসোলেশনে রাখতে হবে একটা দেখো বাচ্চা কাশতেছে this patient is coughing vigorously হ্যাঁ এটা কি হবে তাহলে বলো দেখি তো এই পেশেন্টের কি হইতে পারে এই পিকচার দিতে পারে তোমাদের ভাইভা বসিতে অথবা হসপিতে তোমাকে বলো না আমি খালি বললে হবে তোমরা বলো অসুবিধা নাই ভুল হইলে কোনো নো প্রবলেম ভুল হইলে কোনো প্রবলেম নাই বলো রাসনা সাহারিয়া নাকি বলো দেখি রাসনা সাহারিয়া বলো তোমার কি মনে হয় রাসনা সাহারিয়া এটা হলো স্যার হুপিং কফ গুড ভেরি গুড হ্যাঁ হুপিং কফের ক্যারেক্টারিস্টিক কি তোমরা দেখছো রোগী দেখো না প্যারাক্সিমাল কাপ হঠাৎ কাশে কাশতে পরে শ্বাস বন্ধ হয়ে যায় তারপরে খুব একটা কন্টিনিউ কাশতে পরে বন্ধ হয়ে যায় হ্যাঁ এটা ক্যারেক্টারিস্টিক প্যারাক্সিমাল সব সময় ফাট করে কাশি হবে হোয়াট ইজ ইটিওলজিক্যাল এজেন্ট অফ এটা বলো দেখি এটা কি হুপিং কাপের আরেকটা নাম কি এই ডিজিজের আরেকটা নাম কি রাসমা সাহারিয়া বলো হুপিং কাশির আরেকটা নাম কি পার্টুসিস গুড ভেরি গুড পার্টুসিস বলা হ্যাঁ তাহলে এই ইটিওলজিক্যাল এজেন্টটা কি Bordetella পার্টুসিস partitis. হ্যাঁ গুড ভেরি গুড এটার জন্য 0.5 মার্ক ওটার জন্য 1 মার্ক দিল তো হোয়াট কমপ্লিকেশন মে অ্যারাইজ ইন দিস এটা কি কত কমপ্লিকেশন হতে পারে এত কাশি এটা কি কমপ্লিকেশন হতে পারে ব্রঙ্কোনিমা হতে পারে লাংসে কলাপ হয়ে যেতে পারে আর কি হতে পারে বেশি কাশি তো কাশতে কি হয় হার্নিয়া যদি একটু উইক পয়েন্ট থাকে হার্নিয়াও ডেভেলপ করতে পারে তারপরে কি হতে পারে রেক্টাল প্রলাপস হবে কাশতে হুপিং কাশি ফলোড বাই ব্রঙ্কাইটিস অপারেশন এই কমপ্লিকেশন গুলো তো তিন চারটা লিখলে আমি লিখছি যারা আউটলাইন এর ট্রিটমেন্ট প্ল্যান অফ ডিজিজ এটা কি ট্রিটমেন্ট দেওয়া হয় আমি বলি শোনো এটা ম্যাক্রোলিড জাতীয় যে অ্যান্টিবায়োটিক আছে না ওইগুলো দিতে হবে জিথ্রোমাইসিন অথবা ক্লারিথ্রোমাইসিন অথবা ইলেক্ট্রোমাইসিন এই জাতীয় আমরা অ্যান্টিবায়োটিককে প্রিভেন্ট করি আর এই কাশিতে তোমার কাফ সাপ্রেশন দিয়ে সাধারণত লাভ নাই কাশি কাফ সাপ্রেশন দেওয়া না স্টেরয়েড দিলে কাফটা ইয়ে করে সাপ্রেস হয় কিন্তু আদার ক্লিনিক্যাল ইনফেকশন গুলো সাপ্রেস বোঝা যায় না কমপ্লিকেশন সমস্যা এই জন্য একটু অ্যান্টিবায়োটিক দিতে হবে আর টেম্পারেচার থাকলে প্যারাসিটামল দেব কাফ সাপ্রেশন দিয়ে সাধারণত খুব একটা নয় এটা হলো মেয়াদি কাশি
এটা দেখো, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্কিন লিশন। এখানে দেখো স্কিনে লিশন আছে, হ্যাঁ, এই ধরনের স্কিনে এই ধরনের তোমরা পেডি ওয়ার্ড তোমরা করো নাই, হ্যাঁ, সমস্যা। পেডি ওয়ার্ড না করেও তোমরা এই অ্যাডাল ওয়ার্ডে দেখো না স্কিনে অনেকগুলো পেটিসি পারপোরা হেমোরেজ নিয়ে আসে না, কি 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 কেস দেখছো বলো দেখি। আফসানা মিমি বলো, ওয়ার্ডে আমরা এরকম স্কিনে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে তো দেখি, বলো দেখি কতটা ইনফেকশাস কন্ডিশনে এরকম নিয়ে আসতে পারে বলো। আফসানা শুনতেছো? স্যার পারপুরাতে ইনফেকশন বলো বলো না, কতগুলো ইনফেকশনে ওয়ার্ডে পাওয়া যায়। ডেঙ্গু কতদিন আগে ডেঙ্গু গেল না, ডেঙ্গুতে তো এরকম ইনফেকশনে এইরকম নিয়ে আসতে পারে ডেঙ্গু। তারপরে হলো ইনফেকশাস স্যার কন্ডিশন বলো। আর চিকেন পক্স, চিকেন পক্সে পেটিসি পারপোরা হয় না, ভেসিকুলার লিশন হয়। চিকেন পক্সেও হয় স্কিন লিশন, হ্যাঁ ঠিক আছে বলো। আর কি, এটা হলো ইনফেকশন, হ্যাঁ। আর নন ইনফেকশাস কন্ডিশন আর কি কি হতে পারে? জ্বর, হ্যাঁ, আর কি কি স্যার বলো। আইটিপি হইতে পারে, আইটিপি হতে পারে, হ্যাঁ। স্যার গুড হেনোক্সকোয়েলিন পারপুরাতে হইতে পারে। গুড। আর বলো না, বলতে থাকো। হ্যাঁ, অনেকগুলা তো লিউকেমিয়াতে হয় না, দেখছো? জি স্যার। লিউকেমিয়াতে প্লেটলেট কাউন্ট কমে যায়, ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা যায়। তারপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো সব সেল লাইনেই কমে যায়, মূলত প্লেটে কমার কারণে এরকম ব্লিডিং ম্যানিফেস্টেশন। এখানে প্রশ্নটা রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ স্কিন লিশনের ক্যারেক্টারিস্টিক বলতেছে। ক্যারেক্টারিস্টিক, এই স্কিন লিশনের একটা ক্যারেক্টারিস্টিক আছে। স্কিন লিশনে এটা দেখবা যে এটা দেখো নেক্রোসিস হয়ে গেছে, হ্যাঁ নেক্রোসিস। সেলুলাইটিস হতে পারে। তোমার ইয়েতে এই যে হেনোস্কেলিন পারপুরা অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে অথবা লিউকেমিয়াতে অথবা ডেঙ্গু হেমোরেজে এই রকম কালো ব্ল্যাকেনিং হয় না, হ্যাঁ, নেক্রোসিস হয় না। নেক্রোসিস হয় একটা ডিজিজে, সেটা হলো মেনিনজিওকক্কাল সেপ্টিসেমিয়া। মেনিনজিওকক্কাল সেপ্টিসেমিয়াতে এইরকম নেক্রোটিক স্কিন লিশন হয়, হ্যাঁ। এই জন্য হোয়াট ইজ দ্য, তোমাকে বলতে হচ্ছে নেক্রোটিক স্কিন লিশন বললে হয়ে যাবে, হ্যাঁ। নেক্রোটিক স্কিন, তাহলে এই ইয়া থেকে আমার হোয়াট ইজ ইওর প্রবাবল ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু রিসার্চ। এখন আমার মেনিনজিওকক্কাল সেপ্টিসেমিয়া তোমাকে বলতে হবে, হ্যাঁ। তুমি এখানে যদি বলো যে এটা প্লাস্টিক অ্যানিমিয়া ডেঙ্গু, তাহলে ফিট হয় না, যে ব্লিডিং প্যাটার্নটা ওইরকম না। তোমরা যদি ব্লিডিং প্যাটার্নগুলো দেখতা তাহলে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হবে মেনিনজিওকক্কাল সেপ্টিসেমিয়া। Right investigation to do what investigation do you suggest for this? কি investigation তুমি সাজেস্ট করবে? মেনিনজাইটিস সেপ্টিসেমিয়া তো এটা মেনিনজাইটিস নিয়ে চলে আসে। আমরা কি করব, এটা সিএসএফ স্টাডি করব, তারপরে অথবা লিশন থেকে আমরা ফ্লুইড নিয়ে আমরা কালচার করে আমরা দেখতে পারি। আর কি করতে পারি, ইলেকট্রোলাইট করব, কারণ এটা সেপ্টিসেমিয়া মেনিনজিয়াল সেপ্টিসেমিয়া তো এটা কি করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে না, ওয়াটার হাউস ফেডারেশন সিনড্রোম একটা নাম শুনছো নি, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে টোটালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড হেমোরেজ হয়, হেমোরেজ করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড টোটাল ফাংশন যার জন্য হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। এই জন্য আমরা সেরাম ইলেকট্রোলাইট করব, তারপরে সিএসএফ স্টাডি করব, সিবিসি করব। আর সিএসএফ স্টাডির মধ্যে আমরা কি কি করব, ফিজিক্যাল এক্সামিনেশন করব, বায়োকেমিস্ট্রি করব, সাইটোলজি করব, তারপরে হলো ব্যাকটেরিয়ালজিক্যাল স্টাডি। ব্যাকটেরিয়াল স্টাডি করলে কি পাবো আমরা, কি পাবো, ডিপ্লোকক্কাই পাবো, ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কাই পাবো। Outline a treatment plan of this patient. এটা ট্রিটমেন্ট প্ল্যান অফ দিস পেশেন্ট, এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর একটা স্পেসিফিক সাপোর্টিভ ট্রিটমেন্ট, যদি পেশেন্ট যদি এই পেশেন্ট সাধারণত ওয়াটার অফ ফেডারেশন হলে তো শকে খাইতে পারবে না, তো আইভি ফ্লুইড চ্যানেল মেইনটেইন করব, কনভালশন তার অ্যান্টি কনভালশন দিব, টেম্পারেচার বেশি থাকলে আমরা প্যারাসিটামল দেব। আর ওয়াটার হাউস ফেডারেশন না থাকলেও বিপি কম, বিপি ভাবে দেখতে হবে, বিপি কম থাকলে আবার নরমাল থাকলে আমরা স্টেরয়েড দিয়ে রাখি। স্টেরয়েড তো তৈরি হয় ওই জায়গায় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, এই জন্য তাদের স্টেরয়েড সাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, এই জন্য আমরা স্টেরয়েড কোটেশন দিয়ে রাখি, হাইড্রোকোটেশন দিয়ে রাখি।
আর তোমার এই অস্পি তো এখানে অল্প অল্প 5 মার্কে তো এখানে চারটা উইঞ্চে ভাগ করলে এগুলো 0.1 0.2 ম্যাক্সিমাম 1.5 তোমরা পড়ে নিও এটা মানে কি কনসেপ্ট সেমি এরপরে হলো এটা বলো তো এই যে কমন পিকচার এটা কমন পিকচার তুমি বলো দেখি সাখাওয়াত হোসেন স্ক্রিনের বাইরে থাকতে যাচ্ছি সাখাওয়াত হোসেন বলো এই আমি বলতেছি রাইট ডাউন দ্য ফেসিয়াল sir. প্রোফাইল Yes, অফ sir. এই কি ফেসিয়াল প্রোফাইলটা বলো দেখি সাখাওয়াত দেখি বলো বলো Sir, malocclusion of the teeth. Sir, frontal bossing. হ্যাঁ আর এই জায়গাটা তারপরে স্যার স্যার এই জায়গাটা- ডিপ্রেসড nasal bridge. আর এটা মালার প্রমিনেন্স আছে না? Malar prominence. কিছু অ্যানিমিক ভাব তো আছে জানি এইগুলা আছে না ফেসটা একটু ফ্যাকাসে লাগে না জি স্যার, জি এইটাও স্যার। বলবা তাহলে হোয়াট ইজ এ পিকটোরিয়াল ডায়াগনোসিস ছবিটা দেখে তোমার এই ছবি দেখে তোমার কি ইমপ্রেশন হলো বলো দেখি কি ইমপ্রেশন হলো বলো দেখি বলো না এটা কোন রোগে এরকম আছে থ্যালাসেমিয়া স্যার। ভেরি গুড থ্যালাসেমিয়া সরাসরি ভালো থ্যালাসেমিয়া গুড ভেরি গুড থ্যালাসেমিয়া congenital hemolytic thalassemia very good thalassemia বলতে ভালো what is the confirmatory investigation of this patient একটা ইনভেস্টিগেশন চাইছে Sir, সেটা দিয়ে বলো স্যার যে স্যার হিমোগ্লোবিন প্রোফাইল। হিমোগ্লোবিন প্রোফাইল নাকি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। প্রোফাইলটাও ঠিক আছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস হিমোগ্লোবিন প্রোফাইলটা করি যা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বললে ভালো প্রোফাইল বললে আগে যাইমু আমরা আর ইলেকট্রোফোরেসিস বললে তবে ভেরি গুড একেবারে স্পেসিফিক হ্যাঁ সাকাত what complication may arise in this এই যে এই বাচ্চাটা যে বারবার কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে দেখি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে বলো what complication may arise in this কি কমপ্লিকেশন স্যার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের কারণে স্যার আয়রন ওভারলোড হতে পারে। তারপরে স্যার অ্যানিমিয়ার কারণে অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে। তুমি বলো দেখি আয়রন ওভারলোডের কারণে কতগুলো প্রবলেম আয়রন ওভারলোড আয়রন কিন্তু তো শরীরে আয়রন বেশি হয় তো আয়রন এটা বডি এটা এক্সপেক্ট করতে পারে না এক্সপেক্ট করতে না পারলে কি হয় বিভিন্ন অর্গানে ডিপোজিশন হয় কোন অর্গানে ডিপোজিশন হতে পারে বলো দেখি আমি বলি কতগুলা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যায় কতগুলা অর্গানে যায় এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডে যদি জমা পড়ে তাহলে কি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে প্যানক্রিয়াসে জমা হলে তো ডায়াবেটিস হতে পারে অথবা গ্লুকাগন ডেফিসিয়েন্সি হতে পারে এটা সব ধরনের গ্ল্যান্ডে ইয়ে করে এই জন্য তারপরে এই আমরা থাইরয়েড স্ক্যানিং করি অথবা ডায়াবেটিক প্রবলেম আছে কিনা অথবা হরমোনাল আমাদের যে টেস্টোস্টেরন অথবা ওভারিয়ান হরমোনগুলো ডেফিসিয়েন্সি সুযোগরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলাই আর কোথায় জমা হতে পারে হার্টে জমা হতে পারে হার্টে জমা হলে কি কাজ মায়াপেটি হয়ে যাবে হ্যাঁ আরে এরিথমিয়া ডেভেলপ করতে পারে হ্যাঁ আর কি গ্রোথ ফেলিওর হয় ওকে গ্রোথ ফেলিওর এটা লম্বা হয় না আর বনি ফ্র্যাকচার হয় স্পাইনাল এই যে ভার্টিব্রা আছে না এখানে তো ব্লাড তৈরি করে তো করতে বনি মাস তো কমে যায় হঠাৎ করে এই বাচ্চা হঠাৎ করে ফ্র্যাকচার অফ দা ভার্টিব্রা হয়ে হঠাৎ করে প্যারালাইসিস নিয়ে রোগী বাচ্চাটা আসতে পারে এইরকম কমপ্লিকেশন নিয়ে হয় নানান ধরনের কমপ্লিকেশন একটা হলো ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন বলো আর একটা হলো আয়রন ডিপোজিশন রিলেটেড কমপ্লিকেশন বলো তাহলে তুমি তোমার দুইভাবে বললে খুব সুন্দর আয়রন ডিপোজিশন রিলেটেড কমপ্লিকেশন ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন গুলো ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশন তো অনেকগুলা এবারে এইচআইভি হইতে পারে ম্যালেরিয়া হইতে পারে নানান ধরনের কমপ্লিকেশন আউটলাইনের ট্রিটমেন্ট প্ল্যান অফ দিস পেশেন্ট এখানে তুমি সংক্ষেপে বলতে হবে আউটলাইনের ট্রিটমেন্ট প্ল্যান অফ দ্য পেশেন্ট কিভাবে ট্রিটমেন্ট দেয় আমাদের ওয়ার্ডে দেখছো সাখাওয়াত আমাদের এখানে যেটা প্র্যাকটিস করি আমি বলেছিলাম এটা আউটলাইন অফ ট্রিটমেন্ট হলো জি, একটা বলো ডি ট্রিটমেন্ট কোনটা ডি ট্রিটমেন্ট মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হলো ডি ট্রিটমেন্ট আর আমরা এখানে যেটা প্র্যাকটিস করি এটা হলো আয়রন চিলেশন আর ব্লাড ট্রান্সফিউশন আর আয়রন চিলেশন আয়রন চিলেশন করি হ্যাঁ আমাদের দেশে এটাই চলে হ্যাঁ
আর একটা কি ফার্মাকোফিজিওথেরাপি আছে, হ্যাঁ। আইএসএম পরে আর কি আছে বলো দেখি। এইভাবে তুমি হেডলাইনে বলবা। তুমি বলো স্প্লিনেক্টমিও করা যেতে পারে স্যার। স্প্লিনেক্টমি স্যার। স্প্লিনেক্টমি এটা একটা হলো তোমার ট্রান্সফিউশন চিলেশনের একটা কমপ্লিকেশন আছে, স্প্লিনেক্টমিও একটা ট্রিটমেন্ট, ঠিক আছে, এটাও একটা ট্রিটমেন্টের পার্ট। ওকে, স্প্লিনটা যখন বেশি বড় হয়ে যাইব, ব্লাড ট্রান্সফিউশন যদি তোমার 200 ml এর প্যাক্সেল যদি বেশি লাগে ইয়ারলি, তারপরে এটা যদি বেশি বড় হয়ে যায়, মেকানিক্যাল ডিসকমফোর্ট করে, তাহলে আমরা স্প্লিনেক্টমি করব। স্প্লিনেক্টমিও একটা ট্রিটমেন্ট, রাইট? তো এইভাবে তুমি সাজাবো। ট্রিটমেন্ট প্ল্যান আমি বলছি এখানে ট্রিটমেন্ট অনেক বড়, চিলেশন ট্রান্সফিউশন এগুলা তো অনেক, শুধু হেডলাইনটা বলবা। হোমিও ট্রান্সপ্লান্টেশন, চিলেশন থেরাপি, তারপরে হলো ফার্মাকোথেরাপি, তারপরে আর কি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এটাও আছে, আর জিন থেরাপিও একটা লেটেস্ট কথা বলি। তো আমরা যেটা প্র্যাকটিস করি নরমালি, যেটা হলো আমরা ট্রান্সফিউশন চিলেশন দেয়, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন দেয়, আর একটা ফার্মাকোথেরাপি, এই তিনটাই ইজি অ্যাভেলেবল। এই একটা ছবি দেখো তো, মাথার দিকে চাপ, এটা কি মানে, এটা কিন্তু নিউলি বর্ন বেবি, কি রকম লাগে মাথার দিকে চাপ? মাথা একটু বড় লাগতেছে না? হোয়াট ইজ এ পিক্টোরিয়াল ডায়াগনোসিস? মানে পিক্টোরিয়াল ডায়াগনোসিস ইজ কি? ম্যাক্রোকেফালি, মানে মাথাটা বড়। হাইড্রোকেফালি বলিও না, ম্যাক্রোকেফালি বললেই সবচেয়ে সুন্দর। তবে তুমি যদি হাইড্রোকেফালি বলো সেটাও আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে নেব। ম্যাক্রোকেফালি বললে এই সবগুলা কথা ঢুকে যায়। হাইড্রোকেফালি ইজ এ কন্ডিশন অফ ম্যাক্রোকেফালি মানে মাথা বড় তো পানি জমলেও বড় হতে পারে, বনি মাছ বেশি হলে তো, আর কোনো আলেকজান্ডার ডিজিজ আছে, ব্রেনের মাছ এমনি বেশি থাকে, বড় থাকে, এইগুলা। তুমি হাইড্রোকেফালাস বলো, এটাই ভালো হয়। হাইড্রোকেফালাস কেন বলবে তুমি? এই যে বনি প্রমিনেন্স আছে, সাইনিং অফ দা ফরহেড আছে, তারপরে সেটিং সান সাইনও আছে, হ্যাঁ, এইগুলা আছে। তুমি বলো ইট ইজ হাইড্রোকেফালাস বললা। What are the causes of this? কেন হইতে পারে? এটা নিউ বর্ন বেবি তো, কি হইতে পারে? কনজেনিটাল অ্যাকুইডেক্টাল স্টেনোসিস যদি নিয়ে আসে, চেয়ারে আর্নল্ড ম্যালফরমেশন যদি নিয়ে আসে, হ্যাঁ, ড্যান্ডি ওয়ার্কার সিনড্রোম, কতগুলো আছে। এটা বেশি দিনের হয়েছে না, যদি একটু বড় হইতো তো আরো, তখন আমরা বলতাম যে সিকিউলিয়া মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এইগুলা এটা কনজেনিটাল সাম অ্যানোমালিজ আছে, এইগুলোর কারণে কনজেনিটাল কিছু অ্যানোমালি আছে। কনজেনিটাল অ্যাকুইডাক্টাল স্টেনোসিস, চেয়ারি ম্যালফরমেশন টাইপ 2 বলতে পারে, ড্যান্ডি ওয়ার্কার সিনড্রোম, এইগুলো হইলে এরকম নিয়ে আসতে। সেটিং সেট মানে চোখটা উপরে চাইতে পারে না, কারণ কি বলো দেখি? সুপুরে অবলিক কে সাপ্লাই দেয়, 4 নম্বর নার্ভে সাপ্লাই দেয় না, ওটার উপর চাপ পড়ে, যার প্যারালাইসিস হয়ে যায়, কাজ করতে পারে না, এই জন্য উপরে চাইতে পারে, সুপুরে অবলিক। আচ্ছা, হাউ উইল কনফার্ম ইওর ডায়াগনোসিস? তুমি কি এই ছোট বাচ্চা তো কনফার্ম করবা কিভাবে বলো দেখি? হাউ উইল কনফার্ম ইওর ডায়াগনোসিস? Confirm your diagnosis. How will you confirm your diagnosis? এখানে কনফার্ম একটা ক্লিনিক্যাল, একটা তো আছে, আর ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশন কি ইনভেস্টিগেশন করে? এখানে খুব বেশি বড় ইনভেস্টিগেশন লাগবে না, যেখানে যেহেতু ফন্টানেলি ওপেন আছে, হ্যাঁ, আমরা আলট্রাসোনোগ্রাফি অফ দা ব্রেন যে ওপেন আছে না, এন্ট্রোফ্রন্টাল, এটা তো এন্ট্রোফ্রন্টালি, পোস্টোফ্রন্টালি, থার্ড ফ্রন্টালি সবগুলো ওপেন আছে। আমরা এটাকে যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করি, তাহলে আমরা দেখবো যে হিউজ কালেকশন অফ cerebrospinal fluid in the ventricular system. আর ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে? তোমরা হাইড্রোকেফালাসে কি ট্রিটমেন্ট দেখছো, শুনছো? বলো দেখি তো। নিউরোলজি ওয়ার্ডে গেছো, নিউরোসার্জারি ওয়ার্ডে গেছো? সাকাত হোসেন ডিভিশন নাম শুনছো নি? সাকাত হোসেন আফসানা বেবি ভেন্ট্রিক, এটা ওই যে ভেন্ট্রিকল থেকে একটা পাইপ দিয়ে এটা ওই যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক্সেসে জমা হয়, এটা নিয়ে অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল ক্যাভিটিতে
আমরা ছেড়ে দিই। এটা দেখবা তুমি নিউরো সার্জারিতে এই অপারেশন করা হয়। বিভিশন ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট আর ভেন্ট্রিকুলার এট্রিয়াল বিভিন্ন ধরনের শান্ট আছে। হ্যাঁ, এটা হলো তোমার ট্রিটমেন্ট। যদি এটা অনবরত বাড়তে থাকে, হ্যাঁ, আর কনজেনিটাল যেহেতু হাইড্রোকেফালাইটিস এটা অ্যারেস্ট হওয়ার পসিবিলিটি সাধারণত কম, এটা লাগবে। এটা তাড়াতাড়ি না করলে কি হবে, যে ফ্লুইড জমা হইতে থাকবে, বুঝছেন, সেরিব্রাল ফ্লুইড জমা হইতে থাকবে, জমা হলে কি হইব, এটা চাপ দিবে কার উপর বলো দেখি তো? ব্রেন ম্যাটার আছে না, ব্রেন ম্যাটারের উপর চাপ দিবে, চাপ দিয়ে ব্রেনটা স্কুইজ করবে, আস্তে আস্তে ব্রেনটা অ্যাট্রফি করিয়া শেষ পর্যন্ত দেখবে যে তুমি দেরি যদি করো, আজকে দেখলা যে তুমি কর্টিক্যাল থিকেনিং দিলা যে মনে করো 5 সেন্টিমিটার, তুমি 1 মাস পরে দেখবা যে সেরিব্রাল ফ্লুইডের চাপের কারণে 2 সেন্টিমিটার হয়ে গেছে, বাকি 3 সেন্টিমিটার চাপের কারণে নেক্রোসিস ইয়ে হয়ে অ্যাট্রফি হয়ে, তাহলে তো সেলগুলো সেরিব্রাল ফ্লুইডের তোমার ব্রেন সেল তো কোনোদিনও তোমার ইয়ে হয় না, ডিজেনারেশন হয় না। এই জন্য তাড়াতাড়ি এটাকে রেফার করতে হবে, তাড়াতাড়ি ইন্টারভেনশন দিতে হবে। হ্যাঁ, আরেকটা আছে, এই একটা আছে, হোয়াট ইজ দ্য পিকচারাল ফাইন্ডিং অফ দিস? মাথার দিকে চাও তো, আমরা তোমরা গাইনি ওয়ার্ড করছো, গাইনি ওয়ার্ড করছো নি আফসানা মিমি, গাইনি ওয়ার্ড করছো? স্যার আমাদের গাইনি ওয়ার্ড হয় না। আমাদের আচ্ছা, এটা বাচ্চা ডেলিভারিতে এটা ইনজুরি হয়েছে, বুঝছেন, ইনজুরি, যে ইনজুরি হয়েছে, এটা কি করে, গ্রামে বারবার পিবি করে, তারপরে হলো অবস্ট্রাকটিভ লেবার হয়, তখন এইগুলা টিস্যুগুলো ইনজুরি হয়, এটা হলো বার্ড ইনজুরি। বার্ড ইনজুরি বিভিন্ন ধরনের, বার্ড নেম সাম বার্ড ইনজুরি কমনলি সিন এর মধ্যে কি বার্ড ইনজুরি, কি কমনলি বার্ড ইনজুরি নিয়ে আসে বলতে, এইটা তো এক্সটার্নাল ইনজুরি। হ্যাঁ, আর পালসি নাম শুনছো? আর পালসি, ক্লাভিকল পালসি, তারপরে ফ্র্যাকচার ক্লাভিকল, ফ্র্যাকচার অফ দা যে আপার লিম্ব, লোয়ার লিম্ব, নানা ধরনের ইনজুরি নিয়ে আসে। আয়ের ইনজুরি দিয়ে ফেস প্রেজেন্টেশন হইলে কি করি আমরা, যখন পিভি করি আমরা, যখন ফেস প্রেজেন্টেশন নিয়ে আসে তখন আমরা পিভি করি, আইটাকে আমরা মনে করছি যে ওরাল কেভিটি মনে করি আমরা কি করছি, এটাকে বারবার ওইখানে পিভি করতে বারবার এই জায়গায় ইনজুরি করে না, আয়ে ট্রমা হয়ে যায়। হ্যাঁ, এটা হইতে পারে, আই ইনজুরি হইতে পারে। হ্যাঁ, এগুলো নানান ধরনের ইনজুরি তুমি বলতে পারো। আর পালসি তোমরা ওয়ার্ডে আসলে পাবা, এই সমস্ত ইনজুরি হয়। ক্লাভিকল ফ্র্যাকচার হয়ে যায়, এর বাবা তুমি আপার লিম্ব ফ্র্যাকচার নিয়ে যাবে, তারপরে হয়ে যায় তোমার লোয়ার লিম্ব ফ্র্যাকচার, এই সমস্ত রোগী নিয়ে আমাদের আছে। হাউ ইউ ক্যান প্রিভেন্ট, এটা প্রিভেন্ট করতে হইলে তোমার ডেলিভারি স্টেজিং গুলো ভালো এক্সপার্ট তোমার ইয়ে নিয়ে আমরা গাইনোকোলজি বা অবস্টেট্রিশিয়ান যে ডেলিভারি করতে হবে। অবস্ট্রাকটিভ লেবার হয়ে গেছে, সহজে ডেলিভারি হবে, নরমাল ডেলিভারি চেষ্টা করো না, চেষ্টা করতে গিয়ে ইনজুরি হয়ে যায়। এই জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এন্টিনাল চেকআপ করতে হবে পার ডেলিভারির সময়, এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান এর ওপিনিয়ন নিতে ইনজুরিটা কম। অথবা আর আমরা ফোর্সেপ ডেলিভারি করি না, ফোর্সেপ ডেলিভারি করার সময় অনেক সময় কানে ইনজুরি হয়ে যায়, পেজে ইনজুরি হয়ে যায়, এগুলা আউটলাইন ট্রিটমেন্ট। এটা হলো কি, একটা তোমার অ্যাডমিশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটা অ্যান্টিবায়োটিক বলুন, এই একটা দেখো, এই একটা পার্টিসিপ পিকটোরিয়াল ডায়াগনোসিস দেখো, এই যে এইখানে জিনিসটা, এখানে না, জিনিসটা ওই জায়গায় হইছে, দেখছো ছোট্ট একটা আফসানা, দেখছো নি আমেরিকাসটা কেমন লাগে দেখতে? আমেরিকাসটা এই জায়গায় দেখতে হবে, এই দেখো রেড না, রেড রিচার্জিং আছে, অবশ্য বোঝা রেড, এটা আম্বিলিকাল গ্রানোলোমা বলে, আম্বিলিকাল গ্রানোলোমা। এটার সাথে আমরা কনফিউশন হয়, এই যে আম্বিলিকাল যে পলিপ যে আছে, আম্বিলিকাল গ্রানোলোমা সেলের সঙ্গে ডিসচার্জ থাকে, হ্যাঁ, ইনফেকশনের জন্য ডিসচার্জ থাকে। আর পরে আম্বিলিকাল পলিপ হলে পলিপাস থাকে, এবং ইপিথেলিয়াল লাইনিংটা কভার থাকে, পলিপ এখানে সেরা ডিসচার্জ থাকে, এবং এটা ট্রিটমেন্টটা হলো কপার সালফেট লাগাবো সপ্তাহে একটা, এটা বেনাই, এটা নিয়ে অনেক। এখানে দেখো what are the finding present in this picture, কি কি আছে বলো দেখি, সাখাওয়াত ছবি দেখে বলো,
এখানে কি আছে? আমি যেখানে দিছি এখানে কি আছে বলো? আমি যেখানে কার্সার দিছি এখানে কি আছে? স্যার সায়ানোসিস আছে স্যার, লিপস ভেরি গুড, সায়ানোসিস আছে। আর এখানে কি আছে? এই যে স্যার, এখানে কি লিপস আছে? না না না, এটা তো লিপস, এটা স্যার, সায়ানোসিস। ফিঙ্গার ক্লাবিং আছে স্যার, গুড, ভেরি গুড। ক্লাবিং ফিঙ্গারে আর স্যার লিকোনাই কি আছে মনে হচ্ছে স্যার। লিকনে কি, হ্যাঁ গুড, ভেরি গুড, লিকনে কি আছে? তাহলে এই ফাইন্ডিং গুলো আছে। তো হোয়াট ইজ এ প্রবাবল, কি হইতে পারে বলো দেখি? হোয়াট ইজ এ প্রবাবল ডায়াগনোসিস? কি হইতে পারে বলো দেখি তো? ক্লাবিং আছে, সায়ানোসিস আছে, সেন্ট্রাল সায়ানোসিস তো, লিম্ফ সায়ানোসিস তাই না? করিলে আমরা টাঙ্গেও তো দেখতে পাবো। তাহলে কি কি তোমার হোয়াট ইজ এ প্রবাবল ডায়াগনোসিস? আফসানা মিমি বলো, সাকাওয়াত বলছে। স্যার ফেলোটেট্রোলজি। ফেলোটেট্রোলজি বলতে পারো, আচ্ছা তুমি সিভিল বলতে পারো, হ্যাঁ ফেলোটেট্রোলজি বলে, অথবা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ বলতে পারো। হ্যাঁ, ফেলোটেট্রোলজি তো কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ বললে সবগুলো কভার হয়ে যায়। প্রত্যেকটা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, আর ফেলোর হলে একটা মাত্র। তুমি যদি বলো কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, তো বুঝে গেলে স্যার সবকিছু কভার করে, এক কথাই সে কভার করে ফেলছে। আর টেট্রালজি ও ফেলো যদি তুমি বলো, তুমি একটাকে শুধু অ্যাড্রেস করছো, বাকিগুলোও তো করে, বাকিগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ আরো তো রয়ে গেছে। কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ বলো, মানে তাহলে আর কি কি আছে বলো দেখি, একজনে সাকাওয়াত বলো দেখি। টেট্রালজি ফেলো আছে, আর কি কি আছে? ট্রান্সপোজিশন আর্টারি আছে, টোটাল এনাভাবে এটা আছে, সিঙ্গেল ভেন্ট্রিকল আছে, তো কতটা আছে? অনেকগুলো আছে না? যার জন্য এখানে তুমি টেকনিক্যালি সায়ানোটিক হার্ট ডিজিজ বলো, তাহলে কনজেনিটাল সায়ানোটিক হার্ট বা সায়ানোটিক হার্ট ডিজিজ বলো, তাহলে ইট উইল বি ভেরি। আর টেট্রালজি অফ ফেলো যদি বলো, তোমার হবে নেম সাম সায়ানোটিক কনজেনিটাল, ওই যে নিচে নিচে চলে আসছে, নেম সাম কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। এখন হলো তোমার টেট্রালজি অফ ফেলো বলো, ট্রান্সপোজিশন অফ গ্রেটারিস বলো, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিরান বলো, ক্যাসপিড অ্যাট্রেসিয়া বলো, পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টেরিওসাস বলো, সিঙ্গেল ভেন্ট্রিকল বলো, অ্যাবসেন্ট অ্যানোমালি বলো, কতগুলো আছে না? আর নেম দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ টপ, টপের প্রাইমারি কম্পোনেন্ট কি? রাসনা সাহারিয়ে বলো দেখি তো। তুমি আসোনি, তোমার তো নাম দেখতেছি। জি স্যার, স্যার আমি রাসনা শারমিন স্যার, শারমিন। আচ্ছা, সরি 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 বলো, সরি সরি ফর মিস্টেক। প্রাইমারি কম্পোনেন্ট অফ, স্যার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, তারপর হচ্ছে পালমোনারি স্টেনোসিস থাকতে পারে, আর ওভাররাইডিং অফ এওয়ার্টা, আর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওকে, তোমার সবগুলোই ঠিক আছে। এখানে একটা প্রশ্ন তো বলছে প্রাইমারি কম্পোনেন্ট, মানে যে কম্পোনেন্টের কারণে এই ডিজিজটা মানে সায়ানোসিস বা গুলো হইতেছে। একটা হলো তোমার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক অবস্ট্রাকশন অথবা পালমোনারি স্টেনোসিস, আর হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। দুইটা হলো প্রাইমারি কম্পোনেন্ট, বাকিগুলো হলো সেকেন্ডারি। হ্যাঁ, এই যে জি স্যার। ট্রিটমেন্ট প্ল্যান অফ টপ, টপের ট্রিটমেন্ট প্ল্যান কি? একটা মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হলো সার্জিক্যাল, দুই ভাবে ভাগ করে ফেলবে। হ্যাঁ, দুই ভাগে কথা বলবো, একটা মেডিকেল ট্রিটমেন্ট আছে, একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি দেই? মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি দেই দেখছো? আমরা প্রোপানল দেই, আয়রন দেই, তাকে ডিহাইড্রেশন যাতে না হয় এই জন্য তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয়। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট তো তোমার আছে দুইটা হলো ব্লাডার অপারেশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট দুইটা দিয়ে তুমি ইয়ে করো। সার্জিক্যালে কি, মেডিকেলে কি কি দেই, সার্জিক্যালে কি কি দেই, দুইটা। সার্জিক্যাল, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, এই দুইটা। আর ট্রিটমেন্ট তো এটাকে এখানে চেঞ্জ হয়ে যাবে। ট্রিটমেন্ট সার্জারি স্পেলও দিতে পারে, এটা রিটেনে চলে যাবে, এখানে বেশি প্রশ্ন করা যাবে। হ্যাঁ দেখো, এই একটা সব আর করতে বাকি নেই। এই দেখো তো ফেসিয়াল প্রোফাইলে দেখো তো কি কি আছে। তাহেরা সুলতানা বলো, ফেসিয়াল প্রোফাইল দেখো কি কি আছে বলো, এটা কি? ফেসিয়াল প্রোফাইলে কি কি আছে বলো, কানটা দেখো। তাহেরা সুলতানা, এই বাচ্চাটা কি কি আছে বলো, কানটা কিরকম লাগে? নরমাল পজিশন না অ্যাবনর্মাল পজিশন? একটা লসেট ইয়ার আছে, কানটা নিচে চলে গেছে। হ্যাঁ,
এই যে আউটার ক্যান্টাস থেকে একবার টান দাও, টান দিলে কি হইব, এটা আপার ওয়ানটার উপরে থাকবে, লোয়ার নিচে থাকবে, এটা তো নিচেই চলে গেছে, লসেট ইয়ার আছে, হ্যাঁ। আর কি আছে, ইনার ইপিকেন্টিং ফল আছে, ডিপেন্ডেন্ট ব্রিজ আছে, টাংটা দেখো প্রট্রুডেড আছে, হ্যাঁ। আবার এটা ঠিক বোঝা যায় না, তাহলে এটা কি হইলো, কি হইলো তাহলে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু দিস স্পেশাল ফাইন্ডিংস, কি হবে ডায়াগনোসিস? তাহেরা সুলতানা, কি হইলো ডায়াগনোসিস? বলতে পারছি না। হ্যাঁ বলো। সরি স্যার, এটা বলতে পারছি না। কি এটা বলতে পারছি না, সরি স্যার, বুঝতে পারছি না। এটা হলো ডাউন সিনড্রোম, ঠিক আছে, ডাউন সিনড্রোম। তো ওয়ারে রোগী দেখলে এটাকে ডাউন সিনড্রোম বলে, হ্যাঁ। ডাউন সিনড্রোমে এইটা ফেসে এগুলো থাকে, আর হাতে দেখলে দেখবা যে তোমার সিঙ্গেল ক্রিজ আছে, আর পরে ক্লিনোডাক্টাইলি অথবা অ্যাট্রফি অফ দ্য মিডল ফ্যালেন্স অফ দ্য লিটল ফিঙ্গার, এটা পাওয়া যায়। আর হাইপোটোনিয়া পাওয়া যায়, তো এই পারাভারাটা তো হাইপোটোনিয়া তো বুঝতেছো, হাইপোটোনিয়া থাকে, এটা তো আর এখানে দেখানো সম্ভব না। হোয়াট কনজেনিটাল ডিফেক্ট মে প্রেজেন্ট ইন ডিফেক্ট, আর কি কনজেনিটাল ডিফেক্ট এই বাচ্চা থাকতে পারে, বাচ্চা অনেকগুলো কনজেনিটাল ডিফেক্ট থাকে, উপর থেকে আয়ে ক্যাটারেক্ট থাকতে পারে, বুঝছো, কনজেনিটাল ক্যাটারেক্ট থাকে, হার্টে আছে, হার্টে অনেকগুলো ডিফেক্ট থাকে, বিএসডি, এএসডি, তারপর তো এগুলো থাকতে পারে, হ্যাঁ। আর জেআইডি তে কি, জেআইডি তে হলো তোমার জেআইডি তে অনেকগুলো কমপ্লিকেশন, জেআইডি কি কমপ্লিকেশন হতে পারে, জেআইডি হাসপ্রাং ডিজিজ হইতে পারে, দুজনে অ্যাট্রাসিয়া হইতে পারে, আর নন ডেভেলপমেন্ট অফ দা স্মল ইন্টেস্টাইন, পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন, আর পরে ইনপারফোরে নানান ধরনের হইতে পারে, আর গ্ল্যান্ডের মধ্যে হলো হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, বুঝছো, অনেকগুলো কনজেনিটাল অ্যানোমালি আছে। মেনশন ইজ জেনেটিক ডিসিজ, এটা কি কি ধরনের ডিজিজ বলো দেখি তো, এটা এটা ক্রোমোজোমাল না জেনেটিক ডিজিজ, আমার প্রশ্নটাই ভুল হয়েছে মনে হয়, এটা জেনেটিক ডিজিজ না ক্রোমোজোমাল ডিজিজ, সাখাওয়াত হোসেন বলো। স্যার জেনেটিক ডিজিজ স্যার, ক্রোমোজোমাল অ্যানোমালিস, তো ক্রোমোজোমাল নাম নাম্বারে দেখছে দিকে কারণ জিন না, বুঝছো, জেনেটিক ডিজিজ বলে। এটা কি কি হয় বলো দেখি তো, এটা ট্রাইসোমি 21 নাম্বার অফ দ্য ক্রোমোজোমে দুইটা থাকার কথা তিনটা ক্রোমোজোম হয়ে যায়, পুরো ক্রোমোজোম সেটটা চলে আসে, জেনেটিক জিনদের ট্রাইসোমি 21 আছে, ট্রান্সলোকেশন আছে, বিভিন্ন ধরনের জেনেটিক আছে, আর মোজাইজম আছে। মোজাইজম মানে কিছুটাতে তোমার ট্রান্সলোকেশনে ফিচার আছে, আর কিছুটাতে আছে নরমাল। এটা ডাউন সিনড্রোমটা তোমাদের পরে এডিটে প্রশ্ন দিতে পারে। এইটা দেখো, নেম ডে প্রসিডিউর শোন ইন পিকচার, কি হইতেছে বলো দেখি, তাহেরা সুলতানা কি প্রসেস চলতেছে, তাহেরা? নাম্বার 50। ও নাম্বার 50, হ্যাঁ ভেরি গুড, নাম্বার 50। নেম ডে ইন্ডিকেশন অফ কি কি কারণে আমরা করি বলো দেখি, ওয়ার্ডে নাম্বার 50 কি কারণে করতে পারি বলো দেখি তো, ভালো করে সুন্দর করে বলো। একটা হলো ডায়াগনস্টিক আর একটা হলো থেরাপিক, দুইভাবে ভাগ করে কইতে। ডায়াগনস্টিক মানে কি, রোগ নির্ণয় করার জন্য, কোন কোন ক্ষেত্রে, মেনিনজাইটিস, আর মেনিনজাইটিস আর কি গুলেনবারি সিনড্রোমে তো আমরা ডায়াগনোসিস করার জন্য এটা করি, মেনিনজাইটিস এ করি, গুলেনবারি সিনড্রোমে করি, আর কিসে করি বলো? এনকে আর ফলাইতে হ্যাঁ স্যার এনকে গুড, ভেরি গুড, এটা আমরা সাবরেনাল হেমোরেজ আমরা এটা করলে আমরা ব্লাড পাবো, হ্যাঁ। এটা হলো ডায়াগনস্টিক। আর থেরাপিউটিক কি করি, থেরাপিউটিক কি করি বলো দেখি, এটা দুটোই আমরা চিকিৎসা দেই, তো ডায়াগনস্টিক আরো বাকি রয়েছে। এই যে মাইলোগ্রাম যে করি না, মাইলোগ্রাম কি, ওই যে এই যে নিডিল আছে না, নিডিল দিয়ে দাগ ঢুকাই দিয়ে আমরা এক্সরে করি, আগে এটা হইতো, এখন অবশ্য হয় না। মাইলোগ্রাম করলে আমরা কি হয়, স্পাইনাল কর্ডে কোথাও কোনো কম্প্রেশন বা টিউমার আছে কিনা ডায়াগনোসিস করা হয়, মাইলোগ্রাম করা হয়, এই একটা। আর থেরাপিউটিকের মধ্যে হলো আমরা ইলেকট্রিক্যাল থেরাপি দেয় না, ওই যে এএলএল রোগীদের, এখানে পেডি ওয়ার্ডে আসলে তোমরা দেখবা যে এই দিক দিয়ে ঔষধ দেওয়া হয়, ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়।
থেরাপিউটিক হইলো এইটা দিয়ে আমরা দে আর অ্যানেস্থেসিয়া তো দেওয়া হয় থেরাপিউটিক হ্যাঁ রাইট নাও কন্ট্রাইন্ডিকেশন ডুইং দিস প্রসিডিউর কি কন্ডিশনে আমরা এটা করতে পারবো না এটা জানতে হবে যখন তখন যদি মরে যায় এই কাজটা করতে গিয়ে যদি মরে যায় তাহলে তো ভালো করতে গিয়ে তুমি তো রোগীর পার্টি মার খাবা কন্ট্রাইন্ডিকেশন তোমার বুঝতে হবে কন্ট্রাইন্ডিকেশন পেশেন্ট যদি খুব জেনারেল কোয়ান্টি ডিটোরেট থাকে আনকনসিয়াস থাকে এখানে আমরা জুড়ে করতে পারবো না এই জায়গায় যদি ইনফেকশন থাকে তাহলে তুমি দিলে ঢুকে দেবো আর যে ব্লিডিং কোনো ডিসঅর্ডার থাকলে হ্যাঁ তাহলে পরে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেশি থাকে তুমি ক্যাপিলোডেমা আছে কন্ট্রাইটিস এইগুলাতে করা যাবে না এইগুলাতে আমরা করতে পারবো হোয়াট কমপ্লিকেশন মে অ্যারাইজ ডিউরিং দিস প্রসেস এই কি কমপ্লিকেশন হইতে পারে বলো দেখি দোকানের সময় তুমি প্রপারলি না ঢুকাইয়া তুমি ইনজুরি করতে পারো ওভার পেনিট্রেশন করতে পারো হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে আর্টারি পরে ব্লিডিং হইতে পারে হ্যাঁ এই কমপ্লিকেশন আর তুমি যে ফ্লুইড যদি বেশি বাইর করো বাচ্চা উঠিয়ে যখন বাজায় তখন বাটা যেতে পারবে হ্যাঁ এই জন্য এই সিএসএফ বাইর করার পরে আমরা বাচ্চাকে আমরা আধা ঘন্টা এক ঘন্টা শোয়ে রাখি তারপরে হ্যাঁ এই শেষ মনে তোমাদের এই একটা আছে দেখো রাইট ডাউন দ্য ফাইন্ডিং অফ ডিফেক্ট এটা কি সোয়েলিং অফ দ্য both knee joint না redness and swelling of the both knee joint what are the differential কি হইতে কারণ হইতে পারে তাড়াতাড়ি আমি বলে যাচ্ছি শহীদুজ্জামান বলো দেখি এরকম কন্ডিশন কি কারণ হইতে পারে শহীদুজ্জামান স্যার হিমোফিলিয়া গুড হিমোফিলিয়া হইতে পারে আর হিমোফিলিয়া সাধারণত সিঙ্গেল জোন হয় ডাবল হইতে পারে হ্যাঁ বলো আর হোয়াটে পাওয়া যায় অ্যাকিউট রিউমেটিক ফিভারের নাম শুনেছো অ্যাকিউট রিউমেটিক এরকম আসতে পারে যে নাম শুনছো যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসেও এরকম আসতে পারে হ্যাঁ আর সেপ্টিক আর্থ্রাইটিস সাধারণত ডাবল হয় না তুমি আপনার আরেকটা আসতে পারে অ্যাকিউট লিউকেমিয়াতে এরকম নিয়েও আসতে পারে এটা ডিফারেন্স ইজ দ্যাট হাউ ইউ উইল ডায়াগনোজ অ্যাকিউট রিউমেটিক ফিভার অ্যাকিউট রিউমেটিক ফিভার তুমি কিভাবে ডায়াগনোজ করবা শহীদুজ্জামান বলো অ্যাকিউট রিউমেটিক ফিভার এরকম যখন সোয়েলিং নিয়ে আসছে এই বাচ্চা অ্যাকিউট রিউমেটিক ফিভার তুমি ডায়াগনোজ করবে কি এই বাচ্চাটা অ্যাকিউট রিউমেটিক ফিভার কখন বলবা তুমি অ্যাকিউট রিউমেটিক ফিভারে ডায়াগনোসিস জোনস ক্রাইটেরিয়া আছে না তারপরে তোমার হলো আর্থ্রাইটিস থাকতে হবে হ্যাঁ দুইটা মেজর ক্রাইটেরিয়া কি কি আছে আর্থ্রাইটিস আছে কার্ডাইটিস আছে আর পরে কি আছে সিন্ড্রোম কোরিয়া আছে সাবকুটেনিয়াস এইটা মার্জিওটাম আছে এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা থাকলে ও মাইনর ক্রাইটেরিয়া তারপরে ইভিডেন্স ও স্টেপটোকাল ইনফেকশন যদি থাকে তাহলে আমরা এই হিসাবে ডায়াগনোস করতে পারি যে এটা দিস ইজ এ কেস অফ রিউমেটিক ফিভার আর কিছু অ্যাবনরমাল আছে যেটা হলো ইন্ডোলেন্ট কার্ডাইটিস অথবা হঠাৎ আমাদের কোরিয়া নিয়ে আসলে আমরা অন্যান্য কোর্সগুলো এক্সক্লুড করার পরে যদি না পাওয়া যায় এটা এপিডেমিক ফিভার হিসেবে রাখতে পারি এপিডেমিক হিসেবে রাখতে হবে কারণ এপিডেমিক মেইন টার্গেটটা হলো হার্ট কে ইয়ে করে লিস্টে জয়েন বাইশ দ্য হার্ট পার্মানেন্ট একটা হার্ট ড্যামেজ করে নিতে পারে এই জন্য এপিডেমিক ইজ ভেরি ডেঞ্জারাস প্রম্পট ট্রিটমেন্ট করতে প্রপারলি অ্যাড্রেস করতে হবে ট্রিটমেন্ট প্ল্যান অফ এপিডেমিক ট্রিটমেন্ট প্ল্যান অফ এপিডেমিক ফিভার এটা রেস্টে থাকতে হবে আর তোমার